চলো, তাহলে সাউন্ড আমরা আগের দিনকে পড়েছিলাম কিছুটা। আজকে আমরা এখান থেকে শুরু করছি লাউডনেস। আচ্ছা, সাউন্ডের ওই যে প্রপার্টি গুলো পড়েছিলাম, ওগুলো মনে আছে তো? কি কি প্রপার্টি পড়েছিলাম ওয়েভের? একটা ওয়েভ, কমপ্লিট ওয়েভ কাকে বলেছিলাম? যেখান থেকে শুরু আবার রিপিট করছে যেখান থেকে, এখান থেকে আয়তো একটা কমপ্লিট ওয়েভ। এই কমপ্লিট ওয়েভের এই যে লেন্থ, এই লেন্থটাই কি বলেছিলাম? ওয়েভ লেন্থ, তরঙ্গ দৈর্ঘ্য। আর একটা কমপ্লিট ওয়েভ তৈরি হতে যে টাইম লাগে তাকে কি বলেছিলাম? টাইম পিরিয়ড। আর ধরো এখানে অসংখ্য বায়ুর কণা আছে, ওকে, আমি মুখ থেকে হ্যালো ওয়ার্ডটা বা কিছু একটা সাউন্ড বার করছি, তো কি বলেছিলাম? সাউন্ড এনার্জি গুলো প্রথমে এখানকার কণাগুলো এনার্জি পেয়ে তারা সামনের দিকে ছুটে যাবে। তো এখানকার কণাগুলো ম্যাক্সিমাম কতটা দূর অব্দি যাচ্ছে এটাকে বলা হয় অ্যাম্পলিটিউড। সেটাকে আমরা গ্রাফে কিভাবে বুঝি? এই লাইনটাকে, এই ডিস্টেন্সটাকে, বা এই ডিস্টেন্সটাকে, বা এই ডিস্টেন্সটাকে বুঝি, ওকে। এই লাইনটাকে বলা হয় লাইন অফ জিরো ডিস্টারবেন্স। তার থেকে ম্যাক্সিমাম কতটা দূর অব্দি গেছে। ঠিক যেমন ভাবে এখানকার কণাগুলো নর্মালি আনডিস্টার্ব অবস্থায় আছে, আমি হ্যালো বলাতে এখানকার কণাগুলো ম্যাক্সিমাম একটা দূরত্ব গেছে। এটা হচ্ছে আমাদের অ্যাম্পলিটিউড, ওকে। এরপর আমরা বলেছিলাম ফ্রিকোয়েন্সি। ফ্রিকোয়েন্সি কাকে বলে? যে এক সেকেন্ডে কতগুলো ওয়েভ তৈরি হয়। একটা ওয়েভ ধরো এখান থেকে এক সেকেন্ডে এত দূর গেছে, তো এক সেকেন্ডে এখানে কতগুলো ওয়েভ তৈরি হয়েছে? একটা, দুটো, তিনটে, চারটে। তার মানে এর ফ্রিকোয়েন্সি হচ্ছে 4 হার্জ। না, ব্যাপারটা হচ্ছে যে ধরো একটা ওয়েভ, ওয়েভটাকে আমি শুরু ধরছি কোথা থেকে? এখান থেকে শুরু ধরছি। তাহলে এখান থেকে এত দূর অব্দি একটা ওয়েভ, তারপরে তো আবার রিপিট করছে, তাহলে আবার একটা ওয়েভ, আবার একটা ওয়েভ, তার মানে এক সেকেন্ডে টোটাল তিনটে ওয়েভ তৈরি করেছে। তার মানে এই ওয়েভটার ফ্রিকোয়েন্সি হচ্ছে 3 হার্জ। বোঝা গেছে? এখানে যে টার্মটা দেখতে পাচ্ছ লাউডনেস, দেখো সাউন্ডের কিছু ক্যারেক্টারিস্টিক ফিচার আছে যেগুলোকে আমরা কোনো যন্ত্রপাতি দিয়ে ওইভাবে পরিমাপ করতে পারি না, যেগুলো আমাদের ব্রেন বেটার ডিটেক্ট করতে পারে। সেই ফিচার্সগুলো কি কি? একটা হচ্ছে লাউডনেস, একটা হচ্ছে পিচ, আর একটা হচ্ছে কোয়ালিটি। তো প্রথমে আমরা পড়ছি লাউডনেস। এই লাউডনেসটা ডিপেন্ড করে এই অ্যাম্পলিটিউডের ওপরে। ধরো দুটো সাউন্ড ওয়েভ, এই একটা সাউন্ড ওয়েভ আর একটা ধরো এই একটা সাউন্ড ওয়েভ, তাহলে কার অ্যাম্পলিটিউড বেশি হবে? অবভিয়াসলি এর অ্যাম্পলিটিউড বেশি, এর অ্যাম্পলিটিউড কম। তার মানে এটা হচ্ছে ফেন্ট সাউন্ড, ফেন্ট মানে খুব পাতলা, আর এটা হবে লাউড সাউন্ড। বোঝা গেল? তার মানে যে সাউন্ডের, মানে তুমি যদি বেশি জোরে হ্যালো বলো তাহলে এখানকার কণাগুলো বেশি এনার্জি পেয়ে বেশি দূর যাবে। ওটাই তো হচ্ছে আমার লাউডনেস, ওটাই আমার অ্যাম্পলিটিউড, যার উপর ডিপেন্ড করছে লাউডনেস। ঠিক আছে, এবার আমরা দেখবো হচ্ছে ইন্টেন্সিটি। ইন্টেন্সিটি বলতে কি বোঝায়? ইন্টেন্সিটি বলতে বোঝানো হচ্ছে, দেখো ধরো কোনো একটা এরিয়া, এই এরিয়া দিয়ে পার সেকেন্ডে কতটা সাউন্ড এনার্জি পাস হচ্ছে। ধরো একটা ছোট বক্স লাগানো আছে, একটা বড় হোম থিয়েটার লাগানো আছে। তো আমি এখানে যদি একটা নির্দিষ্ট এরিয়া দিয়ে ভাবি এবং এখানেও যদি একটা নির্দিষ্ট এরিয়া দিয়ে ভাবি, এই ক্ষেত্রে কি হবে? এই এরিয়া দিয়ে পার সেকেন্ডে কম সাউন্ড এনার্জি যাবে, আর এই ক্ষেত্রে সেম এরিয়া দিয়ে পার সেকেন্ডে বেশি সাউন্ড এনার্জি যাবে, তাই তো? তার মানে এখানে ইন্টেন্সিটি বেশি। তাহলে ইন্টেন্সিটি বলতে আমরা কি বুঝবো? যে কতটা সাউন্ড এনার্জি, সাউন্ড এনার্জি পাস হচ্ছে একটা এরিয়া দিয়ে একটা নির্দিষ্ট টাইমে। বোঝা গেল? একটা নির্দিষ্ট টাইমে একটা নির্দিষ্ট এরিয়া দিয়ে কতটা এনার্জি পাস হচ্ছে। এবার এই যে এনার্জি বাই টাইম, এই এনার্জি বাই টাইমকে কি বলা হয়? ওয়াট বলা হয়, তাই তো? একদম। তার মানে উপরে লিখবো হচ্ছে আমরা ওয়াট, আর নিচে লিখবো হচ্ছে এরিয়ার একক কি মিটার স্কোয়ার। তার মানে ওয়াট বাই মিটার স্কোয়ার দেখা হচ্ছে আমার ইন্টেন্সিটির একক। বোঝা গেল? এই ইন্টেন্সিটির সাথে অ্যাম্পলিটিউড ডাইরেক্টলি প্রপোর্শনাল হয়, ইন্টেন্সিটির সাথে ফ্রিকোয়েন্সি ডাইরেক্টলি প্রপোর্শনাল হয়। এই ফর্মুলা দুটো আমাদেরকে মাথায় রাখতে হবে কিন্তু, হ্যাঁ। এবং এদেরকে মার্চ করে আমরা এরকম লিখতে পারি, ইন্টেন্সিটি ইজ ডাইরেক্টলি প্রপোর্শনাল উইথ অ্যাম্পলিটিউডের স্কোয়ার অ্যান্ড ফ্রিকোয়েন্সি স্কোয়ার। এখান থেকে অঙ্ক দেবে, সিজিএল এরকম অঙ্ক দেয়। অঙ্ক দেবে কিরকম? যে ইন্টেন্সিটিকে আমি, সরি, আমাকে বললো যে অ্যাম্পলিটিউডকে যদি আমি ডবল করে দিই তাহলে ইন্টেন্সিটি কত হবে। তো অ্যাম্পলিটিউডকে যদি ডবল করে দাও, 2a করে দাও, তাহলে 2 এর হোল স্কোয়ার, তার মানে কত আসছে? 4 ইন্টু এ স্কোয়ার আসছে।
আগে আমার কত ছিল, এ স্কোয়ারের সমান ছিল হচ্ছে ইন্টেন্সিটি, তাই তো? এখন আমি যেই অ্যাম্পলিটিউডটাকে ডবল করে দিয়েছি, ইন্টেন্সিটি হয়ে গেছে এ স্কোয়ারের দেখো 4 টাইম, 4 গুণ। বোঝা গেল? এই জায়গা থেকে কিন্তু প্রশ্ন আছে, বলো। ওটা হচ্ছে লাউডনেসের একক ডেসিবেল, ইন্টেন্সিটির না। ওকে, আমাদের যে কোয়েশ্চেন গুলো সেট করে যারা, ঠিক আছে, তারা ভুল করে সাউন্ডের ইন্টেন্সিটির একক কি জিজ্ঞাসা করে, দিয়ে ওখানে অপশনে লাউডনেস ছাড়া এটাকে রাখে না, তখন আমরা হ্যাঁ কনফিউজ করি। তো এটা আমার এখানেও নোটসও মেবি লেখা আছে, দেখো এরকম লেখা আছে, উই সামটাইম ইউজ দি টার্ম লাউডনেস অ্যান্ড ইন্টেন্সিটি ইন্টারচেঞ্জেবলি, বাট দে আর নট সেম, তারা সেম নয়। আমরা অনেক সময় ইন্টারচেঞ্জ করে ইউজ করি ঠিকই, কিন্তু ওটা সেম নয়, আলাদা জিনিস। লাউডনেসকে মেজার করা হয় ডেসিবেলে, আর ইন্টেন্সিটিকে মেজার করা হয় ওয়াট পার মিটার স্কোয়ারে। বোঝা গেল জিনিসটা? দেখা গেল কোথাও সাউন্ডের ইন্টেন্সিটি একক জিজ্ঞাসা করলো, আর সেইখানটাতে কোয়েশ্চেনটা কোনো বুদ্ধিমান লোক যদি সেট করে থাকে, তাহলে সে লাউডনেসটা রাখবে না, আর তখনই সবাই ভুল করবে, কারণ এটাকে কেউ পড়েই না। বুঝতে পেরেছো জিনিসটা? লাউডনেসের সাথে টাইমের কোনো সম্পর্ক নেই, লাউডনেসের সাথে টাইমের কোনো সম্পর্ক নেই। টাইম বেশি দিলে কি লাউডনেস বেশি হবে, টাইম কম হলে কি? লাউডনেস একটা আমাদের ব্রেন ডিটেক্ট করবে, ওটা ওটা মানে এই কত পার সেকেন্ডে কতটা এনার্জি যাচ্ছে এরকম জিনিস নয়। এই যে ওয়েভটা যখন আমার ব্রেনে যাচ্ছে, আমার ব্রেন বুঝতে পারছে ওর অ্যাম্পলিটিউড কত। যদি অ্যাম্পলিটিউড বেশি হয়, তার মানে আমার ব্রেন ফিল করাবে যে সাউন্ডটা প্রচন্ড লাউড। আর যদি ওয়েভটার অ্যাম্পলিটিউড কম হয়, তো আমার ব্রেন ফিল করাবে যে সাউন্ডটা হচ্ছে লো, মানে ফেইন টাইপের। বুঝলে জিনিসটা? তো ইন্টেন্সিটি লাউডনেস কিন্তু ডিফারেন্ট জিনিস, এটা মাথায় রাখবে। দেখো কিছু দেখো লাউডনেসের একক ডেসিবেল লেখা আছে, এরকম ডিবিডি আমরা লিখে থাকি। দেখো বিভিন্ন জায়গায় কোথায় কি লাউডনেস থাকে সেটাও দেওয়া দেওয়া আছে। নর্মাল ব্রিদিং এ কত, 10 ডেসিবেল। নর্মাল কনভারসেশনে কত, 60 ডেসিবেল। বিজি ট্রাফিক কত, 70 ডেসিবেল। অ্যাবভ 80 ডেসিবেল নয়েজ বিকাম ফিজিক্যালি পেনফুল। হ্যাজার্ডাস নয়েজ পলিউশন, বা যেটাকে আমরা বলি যে ইন্ডাস্ট্রিতে যে কলকারখানায় যে আওয়াজটা হয়, ঠিক আছে, তার ডেসিবেল রেঞ্জ কত হবে? সেটা হবে 80 ডেসিবেল। লাউড রক কনসার্ট 120 ডেসিবেল। থান্ডার মানে হচ্ছে বিদ্যুৎ চমকানোর যে সাউন্ড, তার ডেসিবেল কত হবে? 90 থেকে 100। ভেরি নয়েজি ফ্যাক্টরি, দেখো একটা হচ্ছে নয়েজি ফ্যাক্টরি, বা যেটাকে বলছি আমরা হ্যাজার্ডাস নয়েজ পলিউশন, তার পরের লেভেলটা কি? ভেরি নয়েজি ফ্যাক্টরি। সেক্ষেত্রে সেটা 100 ডেসিবেল পৌঁছাবে। আমাদের কানের ভেতরে যে পর্দা আছে, এয়ার ড্রাম, তার ড্যামেজ হতে পারে 120 থেকে 180 ডেসিবেল রেঞ্জের মধ্যে। অনেকেই আছে যারা 180 ডেসিবেল অব্দি সহ্য করে নেয়, কানের কোনো ক্ষতি হয় না। অনেকেই আছে যারা আবার 120 সহ্য করতে পারে না, তার কানে প্রবলেম দেখা দেয়। বুঝতে পারলে জিনিসটা? এটা একটা রেঞ্জ, এটা প্রত্যেকটা হিউম্যান টু হিউম্যান ভ্যারি করে। তাহলে কানে প্রবলেম হবে, ঠিক আছে, হবে না যে তা নয়, সেটাতেও প্রবলেম হবে। ডিজাইন করা হয় হেডফোনগুলোকে। আর এখানে যেটা লেখা আছে দেখছো তো, এটা হচ্ছে WHO, হু দ্বারা পারমিসেবল নয়েজ লেভেল। ইন্ডাস্ট্রি এরিয়াতে দিনের বেলায় থাকতে হবে 75, আর রাত্রিবেলায় থাকতে হবে 70 ডেসিবেল। কমার্শিয়াল এরিয়াতে থাকতে হবে 65, আর রাত্রিবেলায় থাকতে হবে হচ্ছে 55। রেসিডেন্সিয়ালটা বেশি ইম্পর্টেন্ট, এটা পরীক্ষাতে দেয়। ওকে, ডে টাইম হচ্ছে 55, নাইট টাইম হচ্ছে 45, এটা মনে রাখবে। 55 রেসিডেন্সিয়াল এরিয়া, ঠিক আছে, কমার্শিয়াল না। কমার্শিয়ালে 65। হ্যাঁ, 180 ওপরে চলে গেলে ডেথ হয়। এবার এটাও, এখানেও এক্সেপশন আছে, সবারই যে ডেথ হবে এর কোনো মানে নেই, অনেকেই তাকে সহ্য করে নেয়, ঠিক আছে, বাট এটা একটা জেনারেল নিয়ম। জেট এয়ারক্রাফট 50 মিটার দূরে যে জেট এয়ারক্রাফটটা আছে, সে যখন উঠছে, সেই সময় ওর যে নয়েজটা তৈরি করে, সেটা প্রায় দেখো 130 ডেসিবেল। মোটামুটি 130, 140 এই ডেসিবেল সাউন্ডও ভীষণ পেনফুল সাউন্ড, বুঝেছো? চলো এরপর আমরা দেখবো হচ্ছে পিচ বা শার্পনেস, বা যেটাকে বলে হচ্ছে আমরা তীক্ষ্ণতা। দেখবে অনেক সাউন্ড আমাদের কানে ভোঁকে বা কানে লাগে, অনেক সাউন্ড দেখবে কানে কম লাগে। যেরকম মানে এক্সাম্পল বলছি, এটা খুব ভালো আমরা রিলেট করতে পারবো। সেটা হচ্ছে একটা ছেলের গলার সাউন্ড, একটা মেয়ের গলার সাউন্ড, আর একটা বাচ্চার গলার সাউন্ড। একটা বাচ্চা, একটা মেয়ে, একটা ছেলে, তিনজনাই সেম লাউডনেসের কথা বলছে, তিনজনেরই লাউডনেস সেম,
ধরো একটা মেল, ছেলের থেকে যে সাউন্ড ওয়েভটা আসছে এরকম, একটা ফিমেল, ফিমেল থেকে যে সাউন্ড ওয়েভটা আসছে তারও লাউডনেস আমার সেম, আর একটা যে বাচ্চা, ঠিক আছে, বেবি, তার ক্ষেত্রেও কিন্তু লাউডনেস সেম থাকছে, কিন্তু পার্থক্যটা কোথায় দেখো, পার্থক্যটা হচ্ছে ফ্রিকোয়েন্সিতে, পার্থক্যটা ফ্রিকোয়েন্সিতে। ছেলের গলার ফ্রিকোয়েন্সি যদি আমি এখানে দেখি, একটা দুটো তিনটে ওয়েভ তৈরি হচ্ছে, মানে 3 হার্জ। ফিমেলের গলার ফ্রিকোয়েন্সি যদি আমি এখানে দেখি, একটা দুটো তিনটে চারটে, মানে হচ্ছে 4 হার্জ। বাচ্চার গলার ফ্রিকোয়েন্সি যদি আমি এখানে দেখি, একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা সাতটা, 7 হার্জ, তাই তো? কিন্তু দেখো তিনটে সাউন্ডেরই এই যে লাউডনেসটা, লাউডনেসটা লাউডনেসটা দেখো সেম, মানে অ্যাম্পলিটিউডটা সেম। তাহলে অ্যাম্পলিটিউড সেম বা সেম লাউডনেসের সাউন্ডকে আমরা আলাদা করতে পারি কিসের বেসিসে? ফ্রিকোয়েন্সির বেসিসে বা পিচের বেসিসে। ফ্রিকোয়েন্সিটা একটা প্রপার্টি যার উপর ডিপেন্ড করছে পিচ। পিচটা মানে ফ্রিকোয়েন্সিটা, ভালো করে শোনো, ফ্রিকোয়েন্সিটা হচ্ছে একটা ফিজিক্যাল কোয়ান্টিটি, যেরকম হচ্ছে ভর আমরা মাপতে পারি, সেরকম ফ্রিকোয়েন্সি আমরা মাপতে পারি, ওটা হচ্ছে ফিজিক্যাল কোয়ান্টিটি। আর পিচ, লাউডনেস, এগুলো হচ্ছে ওর বৈশিষ্ট্য সাউন্ডের, এটা আমাদের ব্রেন ডিটেক্ট করবে। ধরো এই দরজার বাইরে একটা বাচ্চা ছেলে আর একটা মেয়ে আর একটা ধরো ছেলে কথা বলছে, আমি এখান থেকে আওয়াজটা শুনেই কিন্তু বলে দিতে পারবো যে এই গলার সাউন্ড একটা ছেলের, এই গলার সাউন্ড একটা মেয়ের, এই গলার সাউন্ড একটা বাচ্চার। এটা বলতে পারবো তো? আমি তো তাদেরকে দেখিনি, কিন্তু ওদের সাউন্ড আমার ব্রেনে গেছে, আমার ব্রেন ডিটেক্ট করে নিয়েছে যে তিনজনের লাউডনেস সেম আছে, কিন্তু তিনজনের সাউন্ডের পার্থক্য কোথায়? তিনজনের ফ্রিকোয়েন্সি ডিফারেন্ট। বোঝা গেল? তো এই ফ্রিকোয়েন্সির উপর বেস করে আমরা যে ক্যারেক্টারিস্টিকের কথা বলছি সাউন্ডের, সেটাকে বলা হয় পিচ। দেখো পিচের ডেফিনেশন কি লেখা আছে, উই ক্যান ডিস্টিংগুইশ বিটুইন এ ম্যান ভয়েস অ্যান্ড এ ওমেন ভয়েস অফ সেম লাউডনেস ইভেন উইথাউট সিইং দেম। একটা ছেলের গলা একটা মেয়ের গলাকে আমরা আলাদা করতে পারি ইজিলি, ওদেরকে না দেখেই। দিস ইজ বিকজ এ ম্যান ভয়েস অ্যান্ড এ ওমেন ভয়েস ডিফার ইন পিচ। দুটোর পিচ ডিফারেন্ট থাকে। তো পিচ জিনিসটা কি লেখা আছে, পিচ ইজ দ্যাট ক্যারেক্টারিস্টিক অফ সাউন্ড। পিচ হচ্ছে সাউন্ডের এমন একটা বৈশিষ্ট্য যার দ্বারা বাই হুইচ উই ক্যান ডিস্টিংগুইশ, আমরা আলাদা করতে পারি। কাকে আলাদা করতে পারি? বিটুইন ডিফারেন্ট সাউন্ডস অফ সেম লাউডনেস, সেম লাউডনেসের ডিফারেন্ট সাউন্ডকে আমরা আলাদা করতে পারি। বোঝা গেল? এটাকে বলবো হচ্ছে আমরা পিচ। তাহলে ছেলেদের গলার পিচ লো হয়, মেয়েদের গলার পিচ হাই হয়, একটা বাচ্চার গলার পিচ আরো হাই। এই পিচটা অ্যাকচুয়ালি ডিপেন্ড করে আমাদের ভোকাল কর্ডের লেন্থের ওপরে। অ্যাডামস অ্যাপেল, হ্যাঁ ওখানে আছে আমাদের ভোকাল কর্ড। সেই ভোকাল কর্ডের ফ্যারিংস, এই জায়গাটাকে বলা হচ্ছে ল্যারিংস, ফ্যারিংস না। দেখো আমাদের এই তো, এই দাঁড়াও বায়োলজি পড়াতে হবে মনে হচ্ছে একটু। এটা কি আমাদের বুকাল ক্যাভিটি, তাই তো? বুকাল ক্যাভিটিতে মুখে খাবারটা নিলাম, তারপরে খাবারটা যাচ্ছে কোথায়? এই বুকাল ক্যাভিটির পেছনের পোর্শনে, এটাকে বলা হয় হচ্ছে ফ্যারিংস। এই ফ্যারিংস এর পরে খাবারটা যাবে হচ্ছে শ্বাসনালীতে, যেটাকে বলা হয় এসোফেগাস। ওকে, আর ল্যারিংস কি যেটা আমি বলছি, সেটা না, সেটা থাকে সামনের দিকে, ফুড পাইপটা থাকে পেছনের দিকে, ল্যারিংসটা থাকে সামনের দিকে। এখানে আছে, এখানে আছে হচ্ছে আমাদের ভোকাল কর্ড। ওকে, এর এর পরে এই ল্যারিংস, এই ল্যারিংস নিচে নামার পরে ল্যারিংসের দেখবে চারিদিকে এরকম সি আকৃতির রিং থাকে, ওইখান থেকে শুরু হয়ে গেল আমার অ্যাকচুয়ালি শ্বাসনালীটা, যেটাকে বলা হয় ট্র্যাকিয়া। এপিগ্লটিস, গ্লটিস, গ্লটিস হচ্ছে এর ওপেনিংটাকে, শ্বাসনালীর ওপেনিং। দেখো আমরা যে খাবার খাচ্ছি, তো খাবার অনেক সময় শ্বাসনালীতে চলে আসতে পারে, ওই জন্য ওখানে একটা ফ্ল্যাপ লাইক একটা সাবস্টেন্স আছে, যেটা কি করে, যেটা যখনই খাবার গিলছে তখন এই ঢাকনাটা পড়ে যায়, এর ওপরে এরকম ঢাকনাটা পড়ে যায়, ফলে খাবারটা এদিকে আসতে পারে না। আর বাকি টাইমে এই ঢাকনাটা খোলা থাকে। দেখুন আমি এখন কথা বলছি, আমার এখানে ঢাকনাটা খোলা আছে, আমি তখন খাবার খাচ্ছি না, বায়ু নিচ্ছি, তো বায়ু এদিক দিয়ে মুখ দিয়ে নাক দিয়ে এদিক থেকে এসে এদিক দিয়ে চলে যাচ্ছে, জিনিসটা। চলো এবার আমরা একটা
ইন্টারেস্টিং টাইপ মানে টপ পড়বো, সেখানে কোথায় গেল, এর নাম হচ্ছে আমার টিম্বার, বা এটাকে বলা হয় কোয়ালিটি। যেরকম পিচ পড়লাম, লাউডনেস পড়লাম না, এটাও ঠিক সাউন্ডের একটা বৈশিষ্ট্য। এটা কেমন বৈশিষ্ট্য, ধরো আমরা এই ঘরে, বা তোমার কোনো বন্ধু, তুমি ধরো ঘরে আছো, মানে এই ক্ষেত্রে আমি দুটোই ছেলে নিচ্ছি, বা দুটো মেয়ে নিতে পারো, বা আমি দুটোই ছেলে নিলাম। এই দরজার বাইরে তোমার দুটো বন্ধু রাম আর রহিম গল্প করছে। তুমি তাদেরকে না দেখে কিন্তু তুমি বলে দেবে যে এটা রামের গলা, ওটা রহিমের গলা। বলতে পারবে না? তোমার বাড়ির পেছনে, ধরো বাড়ির জানলার পাশে দুটো বন্ধু মিলে যদি গল্প করে তোমার, তুমি তাদেরকে না দেখে তাদের গলা শুনে বলে দিতে পারবে তো? এবং 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 ধরে নাও ওরা দুজন, এবং ধরে নাও ওরা দুজন সেম লাউডনেসে এবং সেম ফ্রিকোয়েন্সিতে কথা বলছে। ভালো করে বোঝো, ওরা দুজন সেম লাউডনেস সেম ফ্রিকোয়েন্সিতে কথা বলছে। এতক্ষণ অব্দি আমরা কি দেখলাম, যে একটা ছেলে আর একটা মেয়ে সেম লাউডনেসে কথা বলছে, কিন্তু আমি তাদেরকে আলাদা করতে পারছি ফ্রিকোয়েন্সি আলাদা বলে। এবার দেখো দুটো ছেলে সেম লাউডনেস সেম ফ্রিকোয়েন্সিতে কথা বলছে, এবার তুমি ওদেরকে আলাদা করবে কি করে? এবার আলাদাটা করবে কি করে? তো প্রত্যেকের যে গলার সাউন্ড বা যে সাউন্ড ওয়েভটা বেরোচ্ছে, সেই সাউন্ড ওয়েভটা শেপটা আলাদা হয়। বোঝা গেল? শেপটা আলাদা হয়। যেরকম দেখবে অরিজিৎ সিং আর যদি কুমার শানু গান করে, সেম লাউডনেসে সেম ফ্রিকোয়েন্সিতে সেম গান করছে, তারপরেও তো তুমি গান শুনে বলে দেবে যে এটা অরিজিৎ সিং এর গলা আর এটা হচ্ছে আমার। বলে দিতে পারি তো। কেন বলতে পারছি? কারণ তাদের থেকে যে ওয়েভটা তৈরি হয়ে আছে, সেই ওয়েভের শেপটা ডিফারেন্ট। ওটাকে বলা হয় ওয়েভ ফর্ম। এটা শুধু আমাদের গলারই না, এটা হচ্ছে মিউজিক্যাল ইনস্ট্রুমেন্টেরও একটা বৈশিষ্ট্য। এই যে ভায়োলিন আছে বা সিতার আছে, ঠিক আছে, বা পিয়ানো আছে, যাই থাকুক না কেন, গিটার হোক, প্রত্যেকটা ইনস্ট্রুমেন্ট থেকে দেখা গেল আমরা সেম একটা নোটকে প্লে করছি, সেম ফ্রিকোয়েন্সি আছে, সেম লাউডনেস আছে, তারপরেও তুমি শুনে বলে দেবে যে এই সাউন্ডটা গিটারের, এই সাউন্ডটা আমার পিয়ানোর সাউন্ড, এই সাউন্ডটা আমার হচ্ছে ভায়োলিনের সাউন্ড। এটা আমরা বলে দিতে পারি, কারণ আমাদের ব্রেন ওটা ডিটেক্ট করছে। তুমি তো ওয়েভের ফর্ম দেখতে পাচ্ছ না, কিন্তু ব্রেন ওটাকে ডিটেক্ট করে নেয়। তো দেখো ভালো করে, এখানে দেখো, এই ভায়োলিন থেকে একটা ওয়েভ তৈরি করা হয়েছে, পিয়ানো থেকে একটা সাউন্ড তৈরি করা হয়েছে, এবং এখানে আরেকটা ইনস্ট্রুমেন্ট আছে যেখান থেকে আরেকটা ওয়েভ তৈরি করা হয়েছে, সাউন্ড তৈরি করা হয়েছে, ধরে নাও। তো এখানে প্রত্যেকটা ওয়েভের তুমি দেখো, এই ওয়েভটা যদি এখান থেকে শুরু ধরি তাহলে এখানে শেষ, তাই তো? তাহলে একটা ওয়েভ, দুটো ওয়েভ, তিনটে ওয়েভ, চারটে ওয়েভ টোটাল। তার মানে এর ফ্রিকোয়েন্সি কত? 4 হার্টজ। আর এখানে আমি একটা লাইন টেনে দিলে দেখো, এইটা হচ্ছে কি ওর অ্যাম্পলিটিউড। এখানে প্রত্যেকটা ক্ষেত্রে এই অ্যাম্পলিটিউডটা তুমি সেম পাবে, এই যে অ্যাম্পলিটিউড আছে এখানেও সেম অ্যাম্পলিটিউড আছে। এই ক্ষেত্রে তুমি অ্যাম্পলিটিউড এইভাবে বার করতে পারবে না, কারণ এখানে ডবল ডবল পিক আছে, এখানে অ্যাভারেজ নিতে হবে। ওকে। কিন্তু এখানে যদি এখান থেকে আমি শুরু ধরি, ধরো এখানে পরে আবার শুরু হচ্ছে, এখানে পরে আবার শুরু হচ্ছে, এখানে পরে আবার শুরু হচ্ছে, মানে টোটাল 1 2 3 4, মানে এরও ফ্রিকোয়েন্সি হচ্ছে 4 হার্জ। তেমনি এটাকেও যদি এখান থেকে শুরু ধরে এখানে শেষ, এখান থেকে শুরু ধরলে এখানে শেষ, এখান থেকে শুরু ধরলে এখান থেকে শুরু ধরেছি এখানে শেষ করেছি, এখান থেকে শুরু ধরেছি এখানে এখানে শেষ, তাহলে দেখো 1 2 3 4, চারটে ওয়েভ, মানে 4 হার্জ। তার মানে এখানে প্রত্যেকটা সাউন্ডেরই ফ্রিকোয়েন্সি 4 হার্জ করে। প্রত্যেকটারই আমি যদি দেখি লাউডনেস, লাউডনেস আমার সেম আসবে। তারপরে এরা আলাদা কোথায়, এদের শেপটা আলাদা, দেখো প্রত্যেকের শেপটা আলাদা। বোঝা গেল? তো এই কোয়ালিটি ডিপেন্ড করে কিসের ওপরে? কোয়ালিটি ডিপেন্ড করে হচ্ছে ওয়েভ ফর্মের ওপরে। ওয়েভ ফর্মের ওপরে দেখো লেখা আছে, কোয়ালিটি অফ মিউজিক্যাল সাউন্ড ডিপেন্ডস অন দ্য শেপ অফ দ্য সাউন্ড ওয়েভ। সাউন্ড ওয়েভের শেপের ওপর ডিপেন্ড করে, যেটাকে বলছি আমরা ওয়েভ ফর্ম। তাহলে কোয়ালিটি ডেফিনেশন কি লিখবো? এখানে লেখা আছে, কোয়ালিটি ইজ দ্যাট ক্যারেক্টারিস্টিক অফ মিউজিক্যাল সাউন্ড। কোয়ালিটি হচ্ছে মিউজিক্যাল সাউন্ডের এমন একটা বৈশিষ্ট্য যার দ্বারা বা যেটা আমাদেরকে সক্ষম করছে, এনেবলস আস, কি সক্ষম করছে? টু ডিস্টিংগুইশ বিটুইন দ্য সাউন্ড অফ সেম পিচ অ্যান্ড সেম লাউডনেস। সেম পিচ সেম লাউডনেসের সাউন্ডকে আলাদা করতে হেল্প করছে আমাদেরকে পিচ। এই পিচ কেন বলছি? কোয়ালিটি। কি হলো? বোঝা গেছে তো? ঠিক আছে, চলো নেক্সট। নেক্সট হচ্ছে এখানে বিভিন্ন, যা এখানে উড়ে গেছে অনেক কিছু, যাই হোক। দেখো, আমরা কত থেকে কত ফ্রিকোয়েন্সি শুনতে পাই?
20 থেকে 20,000 হার্জ, এটাকে বলা হয় অডিবল রেঞ্জ। এটা আমরা শুনতে পাই। এই 20 হার্জের থেকে যে কম ফ্রিকোয়েন্সি সেটাকে আমরা শুনতে পাই না, সেটাকে বলা হয় ইনফ্রাসনিক। ইনফ্রাসনিক দেখো লেখা আছে, দ্য সাউন্ড অফ ফ্রিকোয়েন্সি লোয়ার দেন 20 হার্জ আর নোন অ্যাজ ইনফ্রাসনিক। আচ্ছা, ইনফ্রাসনিক সাউন্ড, পা ঝাঁঝিয়ে গেছে তোমার? ওকে, দেখো ইনফ্রাসনিক সাউন্ড আমরা তো শুনতে পাই না, কিন্তু অনেক গবাদি পশু আছে তারা শুনতে পায়। ভূমিকম্পের আগে দেখবে গবাদি পশুগুলো দৌড়ে দৌড়ে বেড়ায়, ওরা বুঝতে পারে কেন, কারণ কি ভূমিকম্পের আগে একটা ওয়েভ ছাড়ে এপিসেন্টার থেকে, ওটা হচ্ছে ইনফ্রাসনিক ওয়েভ। না, ওটা হচ্ছে মেন শক ওয়েভ। তুমি যেটা বলছো সেটা হচ্ছে মেন শক ওয়েভ, ওটা দিয়ে রিক্টার স্কেলের রিডিং হয়। বাট তার আগে, ভূমিকম্প হওয়ার আগে একটা শক ওয়েভ ছাড়ে, সেটা হচ্ছে লো ফ্রিকোয়েন্সি, সেটা হচ্ছে ইনফ্রাসনিক সাউন্ড থাকে। বোঝা গেল? সেই ইনফ্রাসনিক সাউন্ড গরু ভেড়া ছাগল যারা আছে তারা শুনে তারা ছটফট করে বেড়ায়। আচ্ছা, এই পেনটাকে আমি যে এইভাবে নাড়াচ্ছি, এর তো একটা ফ্রিকোয়েন্সি আছে। মানে ধরো ধরো এখান থেকে যদি শুরু হয়, এই গিয়ে একবার ঘুরে এলো, এটাকে বলছে একটা অসিলেশন। এই গিয়ে ঘুরে এলো আরেকটাকে বলছে আরেকটা অসিলেশন। তো 1 সেকেন্ডে কবার অসিলেট করতে পারছে? হার্ডলি 5 বার। এই অসিলেশনটাকে যদি আমি 20 বার করতে পারি না, তার মানে এর ফ্রিকোয়েন্সি হয়ে যাবে 20 হার্জ। তখন এই সাউন্ডটা আমি শুনতে পাবো। মশার ডানা প্রায় 100 বারের থেকে বেশি কম্পিত হয় 1 সেকেন্ডে। ওই জন্য দেখবে মশার পাখার আওয়াজটা শোনা যায়, ওর কম্পনটা শোনা যায়। এবার দেখো, এবার হচ্ছে আমাদের আল্ট্রাসনিক সাউন্ড। আল্ট্রাসনিক সাউন্ড আমরা জানি যে ব্যাট প্রডিউস করতে পারে। ব্যাটের কিন্তু মানে আইসাইট ভীষণ খারাপ, মানে হচ্ছে কেউ চোখে ভালো দেখতে পায় না। ওই জন্য ব্যাট চলাচল করার জন্য কি করে, আল্ট্রাসাউন্ড ছাড়ে, মানে ওরকম টাইপেরই দেখায় আর কি। তো ওরা যে আল্ট্রাসাউন্ডটা ছাড়ে, সেই আল্ট্রাসাউন্ডটা গিয়ে যদি, হ্যাঁ, সামনে যদি কোনো অবস্টাকেল থাকে ধাক্কা খেয়ে আবার রিটার্ন চলে আসবে। তো যে যে রিটার্নটা আসছে ওটা দেখেও বোঝে যে সামনে কি কোনো অবস্টাকেল আছে নাকি ওর কোনো খাবার আছে, শিকার আছে। মানে ও তো প্রে ক্যাপচার করে কি করে, সেম ভাবে তো করে। ধরো যদি প্রে হয়, হ্যাঁ, এবার দেখো ব্যাপারটা কিরকম, যদি কোনো বড় অবস্টাকেল থাকে তাহলে পরে কি হবে, ও যতটা রেডিয়েশন চাচ্ছে তার ম্যাক্সিমামটা রিটার্ন আসবে। কিন্তু যদি কোনো ছোট অবস্টাকেল থাকে তাহলে কি হবে, যতটা চাচ্ছে তার কম পরিমাণ রিটার্ন আসবে। এবার কতটা আসছে সেটার উপর বেস করে ও কি করে ডিটেক্ট করে। বোঝা গেল? হ্যাঁ, আল্ট্রাসনিক সেন্সর ওর কাছে আছে, ও প্রডিউসও করতে পারে। এই যে আল্ট্রাসনিক সাউন্ডকে ইউজ করে ও যে চলাচল করছে না, এটাকে বলা হয় ইকোলোকেশন। ইকোলোকেশন। হ্যাঁ, অফ করে দাও। এটাও ঠিক, এটা বাড়িয়ে দাও। কি কি কিভাবে? ও, ফুল দিয়ে রাখে, বাড়িয়ে রাখে, তাহলে গরম হওয়া হবে একদমই। 30 ডিগ্রি টেম্পারেচার দিয়ে দিলে তো 30 মেনটেন করবে না। ও হাইলি ইন্টেলেকচুয়াল। এ যাই হোক, ইকো লোকেশনটা বোঝা গেছে তো। দ্য মেথড ইউজ টু লোকেট দ্য অবজেক্ট ইজ কল্ড ইকোলোকেশন, ঠিক আছে? ব্যাট ক্যান হেয়ার অ্যান্ড প্রডিউস দ্য আল্ট্রাসাউন্ড। দেখো ব্যাট ছাড়াও দেখো মাংকি, ডিয়ার, ক্যাট, ডলফিন, পর্পোয়েজ, লেওপার্ড, এরা সবাই কিন্তু আল্ট্রাসনিক সাউন্ড শুনতে পায়। বুঝা গেল?
বলি না আমি, এই যে দেখবে বিভিন্ন যে পিঁপড়েগুলো তারা নিজেদের ল্যাঙ্গুয়েজে কথা বলছে, পিঁপড়েগুলো ওই হয় আল্ট্রাসাউন্ড ছাড়ছে নাহলে ইনফ্রাসনিক সাউন্ড ছাড়ছে। হ্যাঁ, দেখতে হবে। রেখের জন্য এক্সিস্টিং। দাঁড়াও শুনছি। একদমই তাই, ওরা কি করে বুঝবে? ওরা, ওরাও আমাদের ফ্রিকোয়েন্সি ওরা শুনতে পাবে না, শুনতে পায় না। ইভেন এটা হলে পারে, তুমি বুঝতে পারছো না কতটা কেওস তৈরি হয়ে যেত, হিউজ কেওস তৈরি হতো। কেমিক্যালস, ফেরোমনস বলে ওটাকে। ঠিক আছে, ইনসেক্টদের মধ্যে ওটা থাকে, যেটা সাহায্যে ওরা কমিউনিকেট করে। ওকে, দেখো আল্ট্রাসাউন্ডকে আমরা প্রচুর কাজে ইউজ করি, সেগুলো একটু দেখবো। হ্যাঁ, যেরকম জানোই যে আল্ট্রাসাউন্ড দিয়ে কোনো মেটালের মধ্যে, মেটাল ব্লক, তার মধ্যে কোথাও ক্র্যাক আছে কিনা সেটাকে ডিটেক্ট করতে আমরা আল্ট্রাসাউন্ডকে ইউজ করে থাকি। কারণ যদি কোথাও ক্র্যাক থাকে সেই দিক দিয়ে কিন্তু আল্ট্রাসাউন্ড যাবে না, ফলে উল্টো দিকে যে ডিটেক্টর থাকছে ওই ডিটেক্টর আল্ট্রাসাউন্ড কিন্তু পাবে না। বোঝা গেল? তারপরে আর কি করা হয়? ইউএসজি, কম বেশি আমরা সবাই, মানে আমরা না করলেও ভবিষ্যতে করতে হবে বয়সকালে গিয়ে ইউএসজি। এখন হয়তো করিনি, ভবিষ্যতে গিয়ে করতে হবে ইউএসজি। তো ইউএসজি তে কি করছে দেখো, আল্ট্রাসাউন্ড ছাড়ছে তো, আল্ট্রাসাউন্ডের সাহায্যে বডির প্রত্যেকটা ইন্টারনাল অর্গানের ইমেজ তৈরি করছে। কিভাবে করছে? আমাদের বডির ধরো, এখানে স্টোমাক আছে, লিভার আছে, তাদের প্রত্যেকটা তো টিস্যু আলাদা, প্রত্যেকটা টিস্যু আলাদা, এবং প্রত্যেকটা টিস্যু ডিফারেন্ট অ্যামাউন্টে আল্ট্রাসাউন্ডকে রিফ্লেক্ট করে। বোঝা গেল? তার বেসিসে ছবিটা তৈরি হয়। তা না হলে তো বডির ভেতরে যত অর্গান আছে তাদেরকে তুমি আলাদা আলাদা করে তো ছবি ছবি উঠবে না তো। যদি তাদের থেকে আলাদা আলাদা রেডিয়েশন না যায়, যদি একই রকম রেডিয়েশন রিটার্ন যায়, তাহলে একটা গোটা হোল একটা ইমেজ তুমি পাবে, মনে হবে যে একটা সলিড অবজেক্ট। আলাদা আলাদা কম্পার্টমেন্ট তুমি বুঝতে পারবে না। এটা টিস্যুর, ডিফারেন্ট টিস্যুর জন্য হয়। ঠিক আছে? জল খেলে অ্যাকচুয়ালি জলও না, বলে কারণ হচ্ছে জলও কিছুটা অ্যামাউন্টের, ওখানে মেনলি প্রোটনের ব্যাপার আছে, জলের মধ্যে প্রচুর প্রোটন আছে। ঠিক আছে, সেই প্রোটন রিফ্লেক্ট করে মেনলি, সেই জন্য জল খেতে বলে। দেখো, বৃষ্টি হচ্ছে, বৃষ্টি হচ্ছে। দেখো এখানে লেখা আছে আল্ট্রাসাউন্ড ওয়েভ ক্যান পেনিট্রেট দ্য হিউম্যান বডি অ্যান্ড ডিফারেন্ট টাইপস অফ টিস্যু লাইক বোন, ফ্যাট, মাসেল অ্যান্ড রিফ্লেক্ট দ্য সাউন্ড ওয়েভ ইন ডিফারেন্ট ওয়ে। বুঝলে, ডিফারেন্ট ওয়েতে সে রিফ্লেক্ট ব্যাক করে, যার বেসিসে আমরা ছবিটা তুলতে পারি। শুধু এটাই নয়, যেটাকে আমরা বলি যে এই যে আনবর্ন বেবি বা যে ফিটাস, ওকে, মায়ের মানে যখন উম্বের ভেতরে যখন একজন ফিটাস আছে, একটা আনবর্ন বেবি আছে, তার হেলথকে মনিটর করার জন্য, যে আনবর্ন বেবি তার সে ছেলে না মেয়ে হবে এটাও ডিটেক্ট করা যায়, কিন্তু সেটা ডিটেক্ট করা আইনত দণ্ডনীয় অপরাধ। ওকে, সেই জন্য, হ্যাঁ ওটা হয়, ওটা আল্ট্রাসাউন্ডেই করা যায়। ঠিক আছে, কিন্তু অপরাধ। আমাদের দেশে মানুষজন তো বুঝতে পারছে কিরকম কুসংস্কারের জন্য এটা একটা টাইমের পর থেকে, যদিও আমাদের দেশে সবাইকে তো আমরা দোষ দিতে পারি না, বহু মানুষ আছে যারা এরকম ভাবে ভাবে না। কিন্তু সেটা, এবার দেখো, সাধারণত দেখবে যারা এরকম ভাবে ভাবে না তারা একটু ভালো পড়াশোনা হয় প্রথম কথা, তারা ভালো জায়গায় গিয়ে চিকিৎসা করে, তারা সরকারি হসপিটাল বা এরকম জায়গায় যাবে না। ঠিক আছে, আর এই জিনিসগুলো তুমি যদি তোমার এখন হয় তাই বলছো নাকি? তাহলে ম্যাটেরিয়াল
মা, মহিলা। ওখানেই চলে যাবো নাকি? হ্যাঁ, পাহাড়ের দিকে তাই। সব নিয়ম এখন আর নেই। তাহলে তাই বলে ওখানে কি সব টিচাররা মানে কি সবাই মেয়ে তাই ভাবছো নাকি? সেরকম নয়। হ্যাঁ, আছে তো। অযৌক্তিক না, মানে ব্যাপারটা ওরকম নয়, তবে পাহাড়ি অঞ্চলে এটা দেখা যায়। ঠিক আছে। হ্যাঁ, পুরোপুরি এটা ভুল, এটা পুরোপুরি হয় না, ঠিক আছে। পুরোপুরি এটা হয় না। এ দেখো, আর 10-15 মিনিট আছে, মন দিয়ে একটু শুনে নাও, ঠিক আছে। ইকোকার্ডিওগ্রাফি নামটা মনে রাখবে, ঠিক আছে। ইকোকার্ডিওগ্রাফিতে কিন্তু আল্ট্রাসাউন্ডকে, এই যে ইকো লেখা আছে না, যেখানে যেখানে ইকো, ইকো মানে কি, এটা সাউন্ড ওয়েভ। ইকো কাকে বলে? আমি বললাম হ্যালো, হ্যালো বলে একটা অরিজিনাল সাউন্ড ছাড়লাম তো, সেই সাউন্ডে গিয়ে যখন কোনো অবস্টাকলে ধাক্কা খেয়ে যখন রিটার্ন আসবে, ওই যে রিফ্লেক্টেড সাউন্ড যেটা আমার কানে আসছে, ওটাকে বলছি আমরা ইকো। ফাঁকা জায়গা হতে পারে, মানে ফাঁকা জায়গা বলে না, আমাদের এই ঘরে কেন ইকো শুনতে পাবো না, তার কারণ হচ্ছে ডিস্টেন্সটা এতটাই শর্ট না, যে ও রিফ্লেক্ট করে যখন চলে আসছে ততক্ষণ অবধি আমার কাছে যে অরিজিনাল সাউন্ডটা ছিল সেটা আমার ব্রেনে থেকেই যায়। দেখো আমাদের ব্রেনে, ভালো করে শোনো, আমাদের ব্রেনে 1/10 সেকেন্ড অবধি যে কোনো সাউন্ড পারসিস্ট করে, থেকে যায়। মানে আমি হ্যালো বললাম, এই সাউন্ড আমার ব্রেনে কিন্তু 1/10 সেকেন্ড থাকবে। এর মধ্যে যদি অন্য কোনো সাউন্ড আসে আমি সেটা শুনতে পাবো না। যেটা এই ঘরে অলরেডি হচ্ছে, এই ঘরে ইকো কেন শুনতে পাচ্ছি না, কারণ রিফ্লেক্টেড সাউন্ডটা আসার আগেই, মানে ও যখন আমার ব্রেন থেকে অরিজিনাল সাউন্ডটা যায়নি, অথচ রিফ্লেক্টেড সাউন্ডটা চলে এসছে, ওই জন্য আমি ওটা শুনতে পাচ্ছি না। হ্যাঁ, ইকো শুনতে গেলে, এই জন্য বলে না যে ইকো শুনতে গেলে অবস্টাকেল আর সাউন্ডের সোর্সের মধ্যে মিনিমাম একটা ডিস্টেন্স থাকতে হবে। সেটা ডিপেন্ড করছে কোথায় আছি আমরা। যেরকম এখানে টেম্পারেচার কত, 20 ডিগ্রি সেলসিয়াস, তো 20 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় সাউন্ডের স্পিড কত হয়, 344 মিটার/সেকেন্ড। মানে 1 সেকেন্ডে সাউন্ড যায় 344 মিটার। ওকে, এবার ধরো তুমি সাউন্ড তৈরি করবে, আর তোমার সামনে এখানে আছে একটা অবস্টাকেল। তাহলে তুমি যে একটা অরিজিনাল সাউন্ড তৈরি করলে, এখানে একটা অরিজিনাল সাউন্ড তৈরি করেছো, সেই অরিজিনাল সাউন্ডটা তোমার ব্রেনে আছে, এটা 1/10 সেকেন্ড থাকবে। আর এই সাউন্ডটা গিয়ে ধাক্কা খেয়ে রিফ্লেক্ট হয়ে আসতে মিনিমাম 1/10 সেকেন্ডে গ্যাপ দিতে হবে তো, তা নাহলে তো এই সাউন্ডটা এলেও আমি শুনতে পাবো না। তার মানে এই সাউন্ডটা যাচ্ছে প্লাস ঘুরে আসছে, মানে এক্স ডিস্টেন্স যাচ্ছে, এক্স ডিস্টেন্স ঘুরে আসছে, মানে টোটাল 2x ডিস্টেন্স সে ট্রাভেল করছে। এবং এই 2x ডিস্টেন্স ট্রাভেল করতে গেলে তাকে মিনিমাম 1/10 সেকেন্ডে একটা টাইম দিতে হবে। তার আগে কিন্তু এই ডিস্টেন্সটা ট্রাভেল করলে হবে না। তাহলে 1 সেকেন্ডে সাউন্ড যায় এত মিটার, তাহলে আমি এখান থেকে বলতে পারি না যে 1/10 সেকেন্ডে সাউন্ড যাবে 34.4 মিটার যাবে। এবার এই 34.4 মিটারটা এই যাওয়া প্লাস আসা মিলিয়ে হতে হবে, মানে 2x ডিস্টেন্সটা সমান সমান হতে হবে 34.4 মিটার। তার মানে এক্স সমান সমান কত হচ্ছে, 17.2 মিটার। এটাও বললো। তার মানে এই মিনিমাম ডিস্টেন্সটা এই আমার থেকে, মানে যে সাউন্ডের সোর্স আর এই অবস্টাকলের মধ্যে মিনিমাম 17.2 মিটারের ডিস্টেন্স হতে হবে ইকো শুনতে গেলে। বোঝা গেল? সেমটা চেঞ্জ হয়ে যাবে কখন, যখন তুমি পাহাড়ি অঞ্চলে গেছো, সেখানে টেম্পারেচার 0 ডিগ্রি কাছাকাছি আছে, সেখানে সাউন্ডের স্পিড কত, 332 মিটার/সেকেন্ড। তাহলে সেই ক্ষেত্রে আমি 1 সেকেন্ডে যাচ্ছি 332 মিটার। তার মানে 1/10 সেকেন্ডে আমি কতটা দূর যাব, সেটা হচ্ছে 33.2 মিটার যাব। বোঝা গেল? এবার 33.2 মিটার বলতে আলটিমেট 2x ডিস্টেন্সকে বোঝাচ্ছে। তার মানে এক্স সমান সমান কত হচ্ছে, 16.6 মিটার। তার মানে ইকো শুনতে গেলে যে মিনিমাম ডিস্টেন্স, সেটাও কিন্তু চেঞ্জ হচ্ছে টেম্পারেচারের সাথে।
আমাদের এই ঘরের এই ডিস্টেন্সগুলো 17 মিটারের থেকে অনেক কম, তাই না? সেই জন্য এই ঘরে ইকো হচ্ছে কিন্তু আমরা শুনতে পাচ্ছি না। সাউন্ড অ্যাবজর্বিং মেটেরিয়াল থাকে, ওইটাকে বলা হচ্ছে রিভারব্রেশন। শোন, ওটার আলাদা একটা টার্ম, রিভারব্রেশন। রিভারব্রেশন জিনিসটা কি? আমি বললাম হ্যালো, সেটা কি হবে? সেটাকে লম্বা টানবে, হ্যালো 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 হ্যালো, এভাবে লম্বা টানবে। তো ওই সময় কি হয়, আমি বললাম হ্যালো, এই হ্যালো সাউন্ডটা এই মেঝেতে থেকে রিফ্লেক্ট হচ্ছে, ওপরে সিলিং এ থেকে রিফ্লেক্ট হচ্ছে, দেওয়ালে থেকে রিফ্লেক্ট হচ্ছে। এবার অনেকগুলো রিফ্লেক্টেড সাউন্ড, এই রিফ্লেক্টেড সাউন্ডটাই তো ইকো। অনেকগুলো রিফ্লেক্টেড সাউন্ড একবারে আমার কানে চলে আসছে খুব শর্ট টাইমের মধ্যে। তার ফলে কি হচ্ছে, হ্যালো ওয়ার্ডটাকে লম্বা টেনে দিচ্ছে। বোঝা গেল? এটাকে বলা হচ্ছে রিভারব্রেশন। কি হয়েছে? বোঝা গেল কি তোমাদের? আমাকে সেটা বলো। বোঝা গেছে তো? বা জলের মধ্যে ইকো শুনতে গেলে মিনিমাম ডিস্টেন্স কত হবে? এটাও পরীক্ষাতে দেয়। হ্যাঁ, জলের মধ্যে ইকো শুনতে গেলে মিনিমাম সোর্স আর অবস্টাকেলের মধ্যে ডিস্টেন্স কত হতে হবে। তো তার জন্য আমাদেরকে জানতে হয় জলের মধ্যে সাউন্ডের স্পিড কত। ওকে, তো জলের মধ্যে সাউন্ডের স্পিড হচ্ছে কত? 1,500 মিটার বাই সেকেন্ড। দেখো জলের মধ্যে দেখো জলের মধ্যে সাউন্ডের স্পিড হচ্ছে 150 মিটার বাই সেকেন্ড। মানে জলের মধ্যে সাউন্ড 1 সেকেন্ডে যায় দেড় হাজার মিটার। ওকে, জলের মধ্যে সাউন্ডের স্পিড হচ্ছে 1,500 মিটার বাই সেকেন্ড। মানে 1 সেকেন্ডে যায় 1,500 মিটার। তার মানে 1/10 সেকেন্ডে কত দূর যাবে গো? 150 মিটারে যাবে। তার মানে 150 মিটার সমান সমান 2x ডিস্টেন্স। তার মানে x সমান সমান হচ্ছে 75 মিটার। তার মানে জলের মধ্যে ইকো শুনতে গেলে মিনিমাম সোর্স আর অবস্টাকেলের মধ্যে 75 মিটারের গ্যাপ রাখতে হবে, তবে এটা শোনা যাবে। বুঝা গেল? বেশি জোরে যায় না। বায়ুতে সাউন্ডের স্পিড হচ্ছে 332 বা 344, সেটা টেম্পারেচার উপর ডিপেন্ড করছে। 20 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচারে যখন থাকবে তখন হচ্ছে 344 মিটার বাই সেকেন্ড। দেখো এই ইকোটা আমরা এগুলো পড়ে নিলাম, ঠিক আছে? এই যে সাউন্ডের যে রিফ্লেকশন প্রপার্টি, এর উপর বেস করে দেখো এই ইনস্ট্রুমেন্ট গুলো তৈরি হয়। বাল্ব হর্ন, ওটাকে বলা হয় বাল্ব হর্ন, ওটাকে বলা হয় মেগাফোন। এগুলো কিভাবে কাজ করে? এই যে তুমি সাউন্ড ছাড়ছো, তো দেখো এই সাউন্ড ওয়েভ গুলো এখানে কি হচ্ছে, তোকে ইন্টারফেয়ার হবে। মানে ধরো এই একটা ওয়েভ, আর ধরো এই একটা ওয়েভ, এই দুটো ওয়েভ যখন ইন্টারফেয়ার করছে তখন এরকম বড় ওয়েভ বানাচ্ছে। মানে ধরো এর যে অ্যাম্পলিটিউড সেটা যোগ হয়ে দেখো ডবল হয়ে যাচ্ছে, ফলে লাউডনেসটা বেড়ে যাচ্ছে না? ওই জন্য দেখবে এই মাইক গুলোকে আমরা কখন ইউজ করি? লাউড করার জন্য। আমরা দেখবে নর্মালি কথা বলছি কিন্তু হ্যালো এভাবে কথা বললে দেখবে লাউড বেশি হয়। শুনতে পাচ্ছ তো? এবার লাউড হচ্ছে তো? কেন হচ্ছে? কারণ হচ্ছে মাল্টিপল রিফ্লেকশন, এগুলোতে বারবার রিফ্লেকশন হয়ে সাউন্ডের অ্যাম্পলিটিউডটা মার্জ হয়ে যাচ্ছে, যে লাউডনেসটা বাড়িয়ে দিচ্ছে। হুম, উল্টো হতে, হ্যাঁ ডবল হয়ে যাচ্ছে। নয়েজ, হ্যাঁ নয়েজ তো হতে পারে, কিছুটা তো নয়েজ আসে। নয়েজ কেন আসবে না? মাইকের আওয়াজে নয়েজ থাকে না? মাইকের আওয়াজে তো নয়েজ থাকেই, ওই জন্য তো নয়েজ থাকে। কি বলো? হুম, সেটা ওরকম রিফ্লেক্ট হতে হতে যাচ্ছে। সেম রিফ্লেক্ট হতে হতে যাচ্ছে, ওই একই প্রিন্সিপাল। আর ওটা তো ইকো। কি বলো? তার দিয়ে হ্যালো বললে পরে তারের মধ্যে দিয়ে ভাইব্রেশনটা চলে যেত। ওটা সলিডের মধ্যে যে সাউন্ড যায় এবং ফাস্ট ট্রাভেল করে তার একটা প্রমাণ ওটা।
প্লাস্টিকের গ্লাসের মধ্যে তার লাগিয়ে করেছি, হ্যাঁ ওটা আমরা ছোটবেলায় সবাই করেছি কম বেশি। এই যে টেথোস্কোপ কিভাবে কাজ করে, টেথোস্কোপ সেম সাউন্ডের রিফ্লেকশন, এই যে কানে লাগানো আছে, যে বুকে তোমার চেস্টে যখন নেবে তখন এখান থেকে কি হবে, সাউন্ড রিফ্লেক্ট করতে 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 আল্ট্রাসাউন্ড, এটা নর্মাল সাউন্ডের উপর কাজ করে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই যে এই ডিভাইস গুলো, এই যে বড় মাইক গুলো লাগানো থাকে, বা দেখবে কথা বলার জন্য এরকম মাইক ইউজ করে, আমরা আন্দোলনে গেছিলাম এরকম মাইক দিয়ে কথা বলছি। তো ওই মাইক গুলো কিভাবে কাজ করে, তোমার সাউন্ড তুমি যেটা ছাড়ছো ওই কথাগুলোকে বারবার রিফ্লেক্ট করিয়ে রিফ্লেক্টেড সাউন্ডগুলোকে মার্জ করাচ্ছে, তোর অ্যাম্পলিটিউডটাকে বাড়িয়ে দিচ্ছে। এই যে নয়েজ ক্যান্সেলেশন বলি না, নয়েজ ক্যান্সেলেশন শোনো, এই যে ইন্টারফারেন্স, এটা ধরনের ইন্টারফারেন্স, এটাকে বলা হয় কনস্ট্রাকটিভ ইন্টারফারেন্স। নয়েজ ক্যান্সেলেশন করার জন্য ডিস্ট্রাকটিভ ইন্টারফারেন্স দেওয়া থাকে, মানে নয়েজকে ক্যান্সেল করার জন্য এরকম একটা ওয়েভ থাকে, ওকে। আর ধরো নয়েজ যেটা আসছে সেই নয়েজটা ধরে নেওয়া হচ্ছে এরকম টাইপের ওয়েভ, মানে একই, মানে ধরো এর কোথাও উঁচু পয়েন্ট আছে তো এর নিচু পয়েন্ট আছে, কিন্তু এরা যখন মার্জ করবে তখন এটা একটা স্ট্রেট লাইন হয়ে যাবে, মানে কোনো সাউন্ডটাই থাকবে না, নয়েজটাই থাকবে না, ক্যান্সেল করে দেবে। মানে যেরকম কি হচ্ছে দেখো, এই ওয়েভটার এই পিক আর এই ওয়েভটার এই পিক এরা যুক্ত হচ্ছে, কারণ এটা সেম ফেজে আছে বলে, দিয়ে এটাকে বাড়াচ্ছে। কিন্তু যদি এরকমই একটা ওয়েভ যদি এখানে হতো, যেটা এরকম ওয়েভ হতো, এরকম ওয়েভ হতো, তাহলে দেখো এই পিকটা যেটা যাচ্ছে এই পিকটাকে টেনে এই পিকটা নিচে নামিয়ে নিয়ে চলে আসবে, তখন এটাকে একটা স্ট্রেট লাইন করে দেবে। হ্যাঁ হ্যাঁ, প্যাসিভটা, প্যাসিভ না, আমি অ্যাক্টিভ না প্যাসিভ আমি ওরকম আলাদা বলিনি, এটা ঠিক আছে, এটা নর্মালি একটা নয়েজ ক্যান্সেলেশন যেগুলো আমাদের মোবাইলে থাকে, ঠিক আছে, বা দেখবে হেডফোনে থাকে নয়েজ ক্যান্সেলেশন, আমি সেটার কথা বললাম এটা। আমি জানি না ও যেটা বললো অ্যাক্টিভ প্যাসিভ, আমি জানি না কি করে বলবো। হ্যাঁ, আমার মনে হয় না ওরকম কিছু আছে বলে, সেটাই হয় না। অ্যাক্টিভ আছে। দেখো ইকো ডেফিনেশনও দেওয়া আছে নোটস, হ্যাঁ এগুলো পড়বে সব। রিপিটেশন অফ সাউন্ড কজড বাই রিফ্লেকশন অফ সাউন্ড ইজ কল্ড অ্যান ইকো। এই দেখো রিভার্ব্রেশন, যেটা আমি বলছিলাম রিভার্ব্রেশন, দেখো যেটা তুমি বলছিলে না যে ঘরের ভেতরে সাউন্ড গম গম করে, বড় একটা হলে যখন বলছে হ্যালো, লম্বা টান দেখবে হ্যালো বলে টেনে দিচ্ছে, হ্যাঁ। যাই হোক, মানে যে কোনো এটা তোমার যে কোনো কনসার্ট, যে কোনো অডিটোরিয়াম হল, যেখানে কোনো বক্তৃতা দিচ্ছে, সেখানে এই জিনিসটা হবে। আর তাকে মিনিমাইজ করার জন্য বড় বড় পর্দা লাগানো থাকে, যেমন সিনেমা হলে, সিনেমা হলে যাতে এই রিভারব্রেশন যাতে না হয় ওই জন্য নিচে সাউন্ড অ্যাবজর্বিং মেটেরিয়াল, যে হ্যাঁ পর্দা তো টাঙানোই থাকে, বা সাউন্ড অ্যাবজর্বিং মেটেরিয়াল সাইডেও লাগানো থাকে। এছাড়া দেখবে যে সিটগুলোতে আমরা বসি না, সেই সিটগুলোও কিন্তু সাউন্ড অ্যাবজর্বিং প্যানেল দিয়ে তৈরি হয় সিনেমা হলে। হ্যাঁ সিনেমা হলে যে সিটগুলোতে আমরা বসি সেই সিটগুলো সাউন্ড অ্যাবজর্বিং প্যানেল দিয়ে তৈরি, তাতে কি হয় এই সাউন্ড অ্যাবজর্ব করে। কারণ এই যে রিভারব্রেশন যেটা বলছি না, যে বিগ হলে সাউন্ড গম গম করে যেটা, ওটা কেন হয়, কারণ সাউন্ডের বারবার রিফ্লেক্ট হওয়ার জন্য সাউন্ডটা থেকে যাচ্ছে। এবার সাউন্ডটাকে যদি কেউ অ্যাবজর্ব করে নেয় তাহলে রিফ্লেকশনটা হবে না। ধরো আমি বলছি হ্যালো, তাহলে হ্যালো লম্বা টানছে, মানেটা কি, মানেটা হচ্ছে যে বারবার রিফ্লেক্টেড যে সাউন্ডটা ওটা আমার কানে আসছে ইকো হিসাবে। এবার ইকো হলে আমি আলাদা আলাদা করে শুনতে পেতাম, কিন্তু এই সাউন্ডটা আমি একবারে শুনছি। তো কি হচ্ছে, ইকোটা ওভারল্যাপ করছে, একটার পরে আরেকটা ইকো, আরেকটার পরে আরেকটা ইকো, খুব শর্ট টাইমের মধ্যে ওভারল্যাপ করছে, সাউন্ডটাকে লম্বা টানছে। কি পরাগ, আমার মাথা ফাথা খারাপ হয়ে গেছে। তুই পুরো পুরো তো মানে টিএমসি ছেড়ে চলে এসছো। ঠিক আছে, তা চলে আসুন, ক্লাস আমার অলমোস্ট শেষে।
আর বাকি কিছু এখানে বাকি আছে মাক নাম্বার। মাক নাম্বার কাকে বলে? মাক নাম্বার হচ্ছে দুটো ভেলোসিটি রেশিও। ওপরে লিখবো আমরা কোনো একটা অবজেক্ট কে যে ভেলোসিটি, না না, নিচে লিখবো সাউন্ডের ভেলোসিটি। সাউন্ডের ভেলোসিটি কত? 344 মিটার বাই সেকেন্ড। তো এই পেনটাকে ধরো আমি সেম স্পিডে ছেড়ে দিলাম, তাহলে এই এই অবজেক্টটার, এটা অবজেক্ট লেখো, অবজেক্ট। ওকে, অবজেক্টের যে ভেলোসিটি, সেই ভেলোসিটিটা কত লিখছি আমি? 344। সেম স্পিডে ছেড়ে দিলাম। বা একটা মিসাইল সেম স্পিডে যাচ্ছে, বা একটা জেট প্লেন সেম স্পিডে যাচ্ছে, তাহলে কেটে কুটে কি আসবে? সংখ্যাটা 1 আসবে না? তো মাক 1 মানে বোঝাচ্ছে যে সেই অবজেক্টটা সাউন্ডের সমান স্পিডে চলছে। তো মাক নাম্বার দুটো ভেলোসিটির অনুপাত, এটা একটা সংখ্যা মাত্র, বলো। বেশি হতে পারে। সায়েন্টিস্টের নামটাকে না, পুরো নাম সার্চ করে দেখো আমি। দেখো তাহলে মাক কি, দেখো মাক ইজ দ্য এজ। সায়েন্টিস্টের নাম তোমাকে পরীক্ষায় দেবে না ভাই, দেবে না। যদি দিত বা কিছু হতো, এক্সট্রা নলেজ সেগুলোই নাও যেগুলো কাজে লাগবে। দেখো, তো ধরো এই যে বিভিন্ন বলি না আমরা সুপারসনিক জেট, হাইপারসনিক জেট যেগুলো বলছো, ওদের মার্ক নাম্বার কত থাকে জানো? 3 মার্ক, 4 মার্ক, 5 মার্ক। যেটা ব্রাহ্মস মিসাইল তৈরি হচ্ছে তার, সেটা হাইপারসনিক 5 মার্কের ওপরে। ঠিক আছে, এই যে এখানে লেখা আছে না সুপারসনিক স্পিড। সুপারসনিক স্পিড মানে কি? কোনো একটা অবজেক্ট সে যদি সাউন্ডের থেকে বেশি স্পিডে যায়, তার স্পিডকে বলা হবে সুপারসনিক। হ্যাঁ, সাউন্ড যে স্পিডে যাচ্ছে তার থেকে বেশি স্পিডে যাওয়াটাকেই বলা হবে সুপারসনিক। একটা জিনিস দেখবে, যখনই এরোপ্লেন মানে জেট প্লেনগুলো যখন যায়, তার চারিদিকে একটা ক্লাউড তৈরি হয়, দেখেছো? হ্যাঁ, যাওয়ার পরে না, ও যখনই এই মাক, যখনই যায় বলতে লো স্পিড, কম স্পিডে গেলে না, যখনই ও সুপারসনিক স্পিডে যাবে তখনই ওর চারিদিকে একটা ক্লাউড তৈরি হয়। ওটাকে কি বলে জানো? ওটাকে বলা হয় ভেপার কোন। এটা কেন তৈরি হয়? তার কারণ হচ্ছে ও যখন যাচ্ছে, ওর প্রথম কথা সাউন্ডকে ক্রস করা মানে সাউন্ড ব্যারিয়ারকে ক্রস করা, মানে ওর নিজস্ব তো একটা সাউন্ড আছে ইঞ্জিনের, তাকেও ক্রস করে আগে বেরিয়ে যাচ্ছে। সেই কারণে কি হয়, ওর পেছনের দিকে ঠিক এরকম জায়গায় বা এরকম জায়গায় দেখবে তৈরি হয়। এই দুই জায়গাতে প্রেশারের একটা হিউজ ফল হয়। আর প্রেসারে ফল হওয়ার জন্য টেম্পারেচারে ফল হবে। কই আছে? দেখাচ্ছে ওখানে। এই দেখো, এই দেখো, এই দেখো, তো ভেপার কোন বলে, সার্চ করবে ভেপার কোন। কি হচ্ছে এই জায়গাটা, কি করে তৈরি হচ্ছে বলো তো? হ্যাঁ, ওখানে বায়ুর, বায়ুর মধ্যে যে জলীয় বাষ্প থাকে না, প্রেশার চেঞ্জ হওয়ার জন্য টেম্পারেচার এত ফল করে যায় যে বায়ুর মধ্যে থেকে জলীয় বাষ্প ওই জায়গাতে বেরিয়ে চলে আসে। আর জলীয় বাষ্প কনডেন্স হওয়ার জন্য ওই তুমি ওই ভেপার কোনটা দেখতে পাও, ওটাকে ভেপার কোন বলে। যাই হোক, ওটা পরীক্ষার সাথে রিলেটেড কিছু না। একই একই। যে কোনো অবজেক্ট, যে কোনো, না না, যে কোনো অবজেক্ট সে যদি সুপারসনিক স্পিডে যায়, তার মধ্যে তার তার ক্ষেত্রেই সে যাওয়ার সময় তার বডির কোনো রিজিয়নে ভেপার কোন তৈরি হবে। কারণ ও যখন যেদিক যেদিক দিয়ে পাস করছে সেই জায়গার বায়ু থেকে জলীয় বাষ্পকে বার করে নিচ্ছে। বুঝতে পারলে? সনিক বুম কি? দেখো, এটাও একটা জিনিস জেনে রাখো। যখনই কোনো জেট প্লেন যায়, ঠিক আছে, যখনই কোনো জেট প্লেন সুপারসনিক স্পিডে যায়, তখন তাকে ঘিরে ঠিক নিচে এরকম একটা প্যারাবোলিক রিজন জুড়ে একটা হিউজ সাউন্ড প্রডিউস হয়, যেটাকে বলা হয় সনিক বুম। ও যে রিজন দিয়ে যাবে, ওই রিজনে বাড়ি ঘরে কাঁচও ভেঙে যেতে পারে, একদমই ঠিক। হ্যাঁ, শুনতে হবে তো, তোমার কানে ফানে ব্যথা হয়ে যাবে। তুমি যে রিজন দিয়ে যাবে সেই রিজনে বাড়ি ঘরে কাঁচ ভেঙে যাবে। ঠিক আছে, তো আমাদের এই চ্যাপ্টার শেষ। বলো বলো কি বলো, চলো, কমপ্লিটেড।